স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় বিশ্বস্ত বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলার পর্দায়। পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে সরাসরি আজকের এই মুহূর্তের এক্সক্লুসিভ সংবাদগুলি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদগুলি জানতে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। আর যারা সংবাদগুলি আমাদের নিয়মিত দেখতে চান, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কোথা থেকে সংবাদ দেখছেন, কী ধরনের খবর আপনি দেখতে পছন্দ করেন, সেটাও লিখে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। দিল্লির গোপন ডেরায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন মেয়ে পুতুল। মুজিব কন্যার পরবর্তী পদক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে চরম জল্পনা। আপাতত দিল্লিতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাকে নিয়ে উড়িয়ে আসা বাংলাদেশ সেনার বিমানটি ইতিমধ্যে ফিরে গিয়েছে ঢাকায়। নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে রাজধানীর একটি গোপন ডেরায় বর্তমানে রাখা হয়েছে শেখ হাসিনাকে। আপাতত তাকে কিছুদিন সময় দিয়েছে ভারত বলে জানা যাচ্ছে। দিল্লির সর্বদল বৈঠকে এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তবে বুধবার তার সঙ্গে দেখা করতে আসেন দিল্লি নিবাসী শেখ হাসিনার মেয়ে শাইমা ওয়াজেদ পুতুল। জানা গিয়েছে, এদিন সকালেই দেশবাসী এবং আন্দোলনরত ছাত্রদের জন্য একটি লিখিত বার্তা দিয়েছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা। বার্তায় কোন পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সেই কথা জানিয়েছেন তিনি। সূত্র মারফত পাওয়া খবর, শেখ হাসিনা তার বার্তায় লিখেছেন, আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল যেন না দেখতে হয় তার জন্যে। তোমাদের অর্থাৎ ছাত্রদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা হয়েছিল, আমি হতে দেইনি। ক্ষমতা দিয়ে এসেছি। ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম। অর্থাৎ শেখ হাসিনা তার এই বর্তমান পরিস্থিতির জন্য আমেরিকাকে অনেকটাই কিন্তু দায়ী করলেন। শেখ হাসিনা আরও জানিয়েছেন, আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার হয়। ছাত্রদের পাশাপাশি আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে হাসিনা লেখেন, আমার কর্মীরা যারা আছেন কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে, আপনারা এই দলকে দাঁড় করিয়েছেন, তাই আশাহত হবেন না। আমি শীঘ্রই ফিরব ইনশাল্লাহ। পরাজয় আমার হয়েছে, কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে, যে মানুষের জন্যে আমার বাবা আমার পরিবার জীবন দিয়েছে। খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে এবং বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে ভারত ছাড়ার পর কোন দেশে পাকাপাকিভাবে আশ্রয় নেবেন শেখ হাসিনা এবং তার বোন রেহানা এখনও সেটা স্পষ্ট নয়। এই বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে দৈত্য চালিয়ে যাচ্ছে বিদেশ মন্ত্রক। বিষয়টি যেহেতু খুবই গোপনীয়তার মধ্যে রয়েছে, তাই হাসিনার বর্তমান আশ্রয়স্থল গতিবিধি সম্পর্কে কোনো খবর পাওয়া যাচ্ছে না। ফিনল্যান্ড বা জার্মানিতেও তিনি যেতে পারেন বলে জানা যাচ্ছে। ওই সমস্ত দেশের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ভারতের বিদেশ মন্ত্রক। উল্লেখ্য, শেখ হাসিনা এবং তার বোন রেহানা এ নিয়ে দ্বিতীয়বার ভারতের শরণাপন্ন হলেন। 1975 সালে তাদের বাবা মুজিবুর রহমান হত্যার সময় তারা জার্মানির বার্লিন থেকে গোপনে এসে ভারতে আশ্রয় নিয়েছিলেন। পান্থারা রোডে ভারতীয় গোয়েন্দা বাহিনীর সেফ হাউসে তৎকালীন ইন্দিরা গান্ধী সরকারের অতিথি হয়ে প্রায় 6টা বছর ছিলেন তারা। এদিকে হাসিনা অন্য কোনো দেশে যাবেন নাকি ভারতেই থাকবেন তা নিয়ে মুখে কুলু বেটেছে ভারতের বিদেশ মন্ত্রক। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে দিল্লি তাকে বেশ কিছুদিন সময় দিয়েছে। মঙ্গলবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠকে বসেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সহ আরও অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনা এখন মানসিকভাবে একেবারে বিপর্যস্ত। ভারত তাকে ধাতস্থ হতে কিছুদিন সময় দিচ্ছে। বাংলাদেশে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের নিয়েও চিন্তিত দিল্লি। পাশাপাশি বাংলাদেশ সেনার সঙ্গে যোগাযোগ রেখে চলেছে দিল্লি বলে জানা যাচ্ছে। সর্বদল বৈঠকে বাংলাদেশ নিয়ে ভারতের কী অবস্থান তা সকল সাংসদকে জানিয়েছেন এস জয়শঙ্কর। সূত্র অনুযায়ী তার বক্তব্য, আপাতত ভারত হাসিনাকে কিছুদিন সময় দিতে চায়। হাসিনা তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা ভারতকে জানালে তবেই পরবর্তী সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। বৈঠকে এমনটাই জানিয়েছেন এস জয়শঙ্কর। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাংলাদেশে থেকে ভারতীয়দের এখনই ফিরিয়ে আনা হচ্ছে না, তবে সমস্ত রকম পরিস্থিতির জন্য প্রস্তুত ভারত সরকার। দ্রুত পদক্ষেপের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন এস জয়শঙ্কর। অপরদিকে বাংলাদেশের সেনাবাহিনীতে বিরাট বড় রদবদল। দেশ ছেড়ে পালাবার আগেই গ্রেপ্তার একাধিক আওয়ামী লীগের নেতা মন্ত্রী। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়তে বাংলাদেশের একাধিক মন্ত্রী হলেন গ্রেপ্তার। হাসিনা যেতেই দেশ ছেড়ে পালাতে গিয়ে গ্রেপ্তার হলেন সদ্য প্রাক্তন বিদেশমন্ত্রী
হাসান মাহমুদ। মঙ্গলবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমে তাকে আটকায় বিমানবন্দর কর্তৃপক্ষ, পরে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি হাসিনার মন্ত্রিসভার প্রথম মন্ত্রী যাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আরও এক মন্ত্রীকে আটক করা হয়েছে বিমানবন্দর থেকে। তিনি তৎকালীন হাসিনা সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলে জানা যাচ্ছে। তিনিও দেশ ছেড়ে পালিয়ে দিল্লি যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তথা সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের শেখ হাসিনার আগেই রবিবার বাংলাদেশ ছেড়ে ভিন দেশে পালিয়ে গিয়েছেন। অপরদিকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের আগেই বড় রদবদল হলো সেনাবাহিনীতে। মঙ্গলবার আইএসপি আর একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেনা থেকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে বিদেশ দপ্তরে সরিয়ে আনা হয়েছে। এছাড়াও সেনা শাসনেও পরপর থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ। শুধু উত্তরা পূর্ব থানায় হামলায় নিহত হলেন 23 জন পুলিশকর্মী। বাংলাদেশের সেনা শাসনেও দুষ্কৃতীদের চরম তাণ্ডব। গতকাল বীভৎস হত্যালীলার সাক্ষী থাকল বাংলাদেশ। রাজধানীর উত্তরা পূর্ব থানায় হামলা, অগ্নিসংযোগের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23। গতকাল 10 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। মঙ্গলবার আরও 13 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত শতাধিক। জানা যাচ্ছে, সোমবার লং মার্চ টু ঢাকা কর্মসূচির জন্য উত্তরার হাউস বিল্ডিং থেকে জসিমউদ্দিন পর্যন্ত হাজার হাজার বিক্ষোভকারীরা জড়ো হন। আজমপুর এলাকায় উত্তরা পূর্ব থানার সামনে ছিলেন বহু পুলিশ। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে ওই এলাকায় বিক্ষোভকারীদের একাংশ প্রবল তাণ্ডব শুরু করে। থানায় ব্যাপক ভাঙচুর করা হয়। পুলিশ বিক্ষোভকারীদের আটকাতে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ছোড়ে। পরে সন্ধ্যাবেলা একদল দুষ্কৃতী এসে থানায় আগুন জ্বালিয়ে দেয়। থানায় হামলা, অগ্নিসংযোগের ঘটনায় মৃত বেড়ে দাঁড়িয়েছে 23। মৃতদের মধ্যে সকলেই পুলিশ কিনা তা এখনও স্পষ্ট হয়নি। এছাড়াও বাংলাদেশের যশোরে আওয়ামী লীগ নেতার 5 তারা হোটেলে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। জীবন্ত দগ্ধ 24 জন। জ্বলছে গোটা বাংলাদেশ। এখনও পর্যন্ত বাংলাদেশ জুড়ে অরাজকতা পরিস্থিতির নিয়ন্ত্রণের কোনো লক্ষণ নেই, বরং লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এরই মধ্যে বিক্ষোভকারীদের হামলায় মর্মান্তিক ঘটনা বাংলাদেশের যশোর জেলায়। সোমবার বিকেল 4টে নাগাদ যশোরে আওয়ামী লীগের এক নেতার হোটেলে আগুন লাগিয়ে দেয় উন্মত্ত জনতা। অগ্নিকাণ্ডের জেরে হোটেলের ভেতরে আটকে গিয়ে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হলো অন্তত 24 জনের। মৃতদের মধ্যে অধিকাংশই ওই হোটেলের আবাসিক ছিলেন। এই ঘটনায় ইন্দোনেশিয়ার একজন নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। যশোরে আওয়ামী লীগ নেতা শাহিন চাকলাদারের হোটেলে বিকেল 4টে নাগাদ আগুন ধরিয়ে দেওয়া হয়। রাত 8টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। হোটেলের পানশালা সহ বিভিন্ন অংশ থেকে মৃতদেহগুলি ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। জানা যাচ্ছে, আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধিদের বাড়ি, অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হচ্ছে। সাতক্ষীরায় আওয়ামী লীগের এক নেতার বাড়িতে হামলা চালিয়ে 5 জনকে খুন করা হয়েছে। গোটা সাতক্ষীরা জেলা জুড়ে সংঘর্ষে সব মিলিয়ে 14 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। কুমিল্লায় আওয়ামী লীগের এক কাউন্সিলরের বাড়ি থেকে 6 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কুমিল্লারই তিতাস থানায় 2 জন পুলিশকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার হাসিনা দেশ ছাড়ার পর নতুন করে ছড়িয়ে পড়েছে হিংসা, অশান্তিতে বাংলাদেশে 150 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে গত 2 দিনে। শেষ খবর পাওয়া অনুযায়ী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রিটেন তাদের দেশে আশ্রয় দিতে চাইছে না। অপরদিকে এই মুহূর্তে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনার ভিসা বাতিল করল বলে জানা যাচ্ছে। রহস্য, শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে শেষ পর্যন্ত কোন দেশে তিনি রাজনৈতিক আশ্রয় পাবেন। গোপনীয়তা, অনিশ্চয়তা চরমে। সোমবার শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের কাছে চাওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন ট্রানজিট। সেই মতো ভারতীয় ফাইটার জেটের প্রহরায় হাসিনার এয়ারক্রাফট এসে নেমেছিল গাজিয়াবাদের এয়ারফোর্স বেসে। ভারতকে জানানো হয়েছিল ভারতে কয়েক ঘন্টার লে ওভারের পরেই তিনি চলে যাবেন লন্ডন। বোন শেখ রেহানা ব্রিটেনের নাগরিক। তিনি হাসিনার সঙ্গে কথা ছিল রাত 1টায় তারা উড়ে যাবেন লন্ডন, কিন্তু ব্রিটেনের নীরবতা থমকে দেয় হাসিনাকে। সারা রাত তাকে কাটাতে হয় হিন্দ এয়ারবেসের একটি অতিথিশালায়। মঙ্গলবার দিনভর অপেক্ষার পরও আসেনি ব্রিটেনের প্রবেশ বা আশ্রয়ের বার্তা। বিকেলের পর ব্রিটেনের লেবার পার্টির সরকার জানায় তাদের পক্ষে রাজনৈতিক আশ্রয় দেওয়া সম্ভব নয়। হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অথবা দেশীয় কোনো অপরাধে তদন্ত হলে আইনগত সুরক্ষা দেওয়ার নিয়ম নেই ব্রিটেনের বলে জানাচ্ছে ব্রিটেন সরকার। অথচ শেখ হাসিনা এবং ভারত মনে করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেলে হাসিনার জন্য দরজা খুলে দেবে ব্রিটেন, কিন্তু সেটা হলো না। মার্কিন সিলমোহর দূরস্থ হাসিনার ভিসাটাই বাতিল করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসন। এছাড়াও মঙ্গলবার সকালে নিউ ইয়র্কে বাংলাদেশি কনসুলেটে
ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়েছে প্রবাসী বাংলাদেশিদের হাসিনা বিরোধী একটি দল। প্রশ্ন উঠেছে, ছোট একটা দল অত্যাচার চালালো অথচ মার্কিন নিরাপত্তা এজেন্সি নীরব দর্শক। দুপুরের পর পরিস্থিতি আরও জটিল কারণে স্পষ্ট হয়ে যায় যে হাসিনাকে ব্রিটেন আমেরিকা কেউ আশ্রয় দেবে না। এছাড়াও বাংলাদেশের বঙ্গভবনে বৈঠক হলো শেষ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন ডক্টর ইউনূস। জল্পনার অবসান। মঙ্গলবার গভীর রাতে বঙ্গভবনে বৈঠকে জানানো হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সংশ্লিষ্টদের 3 ঘন্টার লাগাতার বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম কিছুদিনের মধ্যেই চূড়ান্ত করা হবে বলে জানা গিয়েছে। শেষ পর্যন্ত দেশ ছাড়তে চাননি শেখ হাসিনা। পরিবারের জোড়াজুড়িতেই কঠিন সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হয়েছেন, জানালেন শেখ হাসিনার পুত্র জয়। শেষ মুহূর্তেও দেশ ছাড়তে চাননি শেখ হাসিনা। পরিবারের জোড়াজুড়িতে নিতে হয়েছে কঠিন সিদ্ধান্ত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়ার পর এমনটাই জানালেন তার ছেলে সাজিব ওয়াজেদ জয়। মাস জুড়ে গণ আন্দোলনের পর পতন হয়েছে বাংলাদেশ সরকারের। চাপের মুখে পড়ে দেশ ছেড়ে ভারতে এসেছেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে গিয়েছেন তিনি। তবে এই সিদ্ধান্ত তার কাছে সহজ ছিল না। সন্তানদের কথা রাখতেই বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি, শেখ হাসিনার দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে এদিন তার ছেলে জানিয়েছেন, মা থাকতে চেয়েছিল বাংলাদেশে, কোনোভাবে দেশ ছেড়ে যেতে চাননি, কিন্তু আমরাই জোর করি বলি যে ওই দেশ আর সুরক্ষিত নয় তোমার জন্যে। মায়ের সুরক্ষা নিশ্চিত করতে চেয়েছিলাম আমরা, তাই সবাই তাকে দেশ ছেড়ে চলে যেতে বলি। জয় আরও বলেন, সোমবার সকালে মায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে। বাংলাদেশে চরম অরাজকতা চলছে। মায়ের কণ্ঠে স্পষ্ট হতাশা ছিল। মায়ের কাছে এটা অত্যন্ত দুঃখের, কারণ মার স্বপ্ন ছিল বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার এবং বিগত 15 বছর ধরে তার প্রচুর পরিশ্রম করেছেন বাংলাদেশকে উন্নয়নের শিখরে পৌঁছে নিয়ে যেতে। জঙ্গি এবং উগ্র সন্ত্রাসবাদীদের থেকে দেশকে সুরক্ষিত রেখেছিলেন আমার মা, কিন্তু আজ বিরোধী এবং সন্ত্রাসীরা দখল করে নিল বাংলাদেশ। ওদিকে রাজনৈতিক অস্থিরতা চলছে প্রতিবেশী বাংলাদেশে। এই অবস্থায় একের পর এক বিমান বাতিল করল ভারতীয় বিমান সংস্থাগুলি। মঙ্গলবার সকালে দিল্লি থেকে ঢাকা যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়া বিমানের, সেই বিমান বাতিল করা হয়েছে। ইন্ডিগো, ভিস্তারাও মঙ্গলবার ঢাকাগামী সমস্ত বিমান বাতিল করেছে। দৈনিক মুম্বই থেকে ঢাকা, সপ্তাহে 3 দিন দিল্লি থেকে ঢাকা বিমান পরিষেবা দেয় ভিস্তারা। বিমান বাতিলের কথা ঘোষণা করে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশের পরিস্থিতির কথা চিন্তা করে ঢাকার সঙ্গে নির্ধারিত সমস্ত বিমান পরিষেবা আমরা বন্ধ রাখছি। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ। 18 মাসের ডিএ এরিয়ার পাবেন না কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, স্পষ্ট জানিয়ে দিলেন মন্ত্রী। বড়সড় ধাক্কা খেলেন কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশন প্রাপকরা। তাদের করোনা পর্বের এরিয়ার পাওয়ার আশায় জল ঢেলে দেওয়া হলো। নরেন্দ্র মোদী সরকার সাফ জানিয়ে দিল, ওই অর্থ পাবেন না সরকারি কর্মী এবং পেনশনভোগীরা। কোভিড পর্বে 18 মাস তাদের ডিএ এবং ডিআর বন্ধ রাখা হয়েছিল। সেই ডিএর এরিয়ার প্রাপ্তির আশায় দিন গুনছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মী পেনশন প্রাপকরা, কিন্তু মঙ্গলবার কেন্দ্রীয় অর্থ রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী রাজ্যসভায় স্পষ্ট জানিয়েছেন, ওই এরিয়ার দেওয়া হবে না কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এদিন পঙ্কজ চৌধুরী জানান, করোনাকালে দেশের অর্থনীতির হাল ভালো ছিল না, সরকারের ওপর আর্থিক চাপ ছিল, সেজন্যই ডিআর বন্ধ রাখা হয়েছিল। এখন ওই ডিএর এরিয়ার দেওয়া সম্ভব নয়। সপ্তম পে কমিশনের আওতায় প্রতি 6 মাস অন্তর কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ায় কেন্দ্রীয় সরকার, কিন্তু করোনা পর্বে 2020 সালের জানুয়ারি থেকে 2021 সালের জুন পর্যন্ত তা বন্ধ রাখা হয়েছিল। এর ফলে কেন্দ্রীয় কোষাগারের 34,402 কোটি টাকা সাশ্রয় হয়েছিল। রোজভ্যালি চিটফান্ড সংস্থায় আমানতকারীদের জন্য বিরাট বড় সুসংবাদ। এবার ফেরত দেওয়া শুরু হচ্ছে আমানতকারীদের টাকা। চিটফান্ড সংস্থা রোজভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য বড় সুখবর। পুজোর আগেই তাদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে।
রোজ ভ্যালি গ্রুপের 14টি ফিক্সড ডিপোজিট আগেই বাজেয়াপ্ত করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই ডিপোজিটের 12 কোটি টাকা থেকে প্রথম দফায় প্রতারিত আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়া শুরু হচ্ছে পুজোর আগে। যাদের আমানতের পরিমাণ 200 টাকা থেকে 10,000 টাকার মধ্যে প্রথম পর্বে অর্থাৎ পুজোর আগেই তাদের অর্থ ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। উৎসবের মরশুমে বেশ কয়েক লক্ষ মানুষ এর ফলে উপকৃত হবেন বলে জানা যাচ্ছে। রোজ ভ্যালিতে প্রতারিত আমানতকারীর সংখ্যা প্রায় 60 লক্ষ। তাদের মোট আমানতের অঙ্ক প্রায় 3,500 কোটি টাকা। পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে ভিন রাজ্য এই চিটফান্ড সংস্থার শাখা গজিয়ে উঠেছিল। জানা গিয়েছে শুধু 12 কোটি টাকাই নয়, রোজ ভ্যালির সম্পত্তি বিক্রি করে ইতিমধ্যে 2,100 কোটি টাকা পাওয়া গিয়েছে। এর মধ্যে 800 কোটি টাকা নগদ জমা রয়েছে ইডির কাছে। পাশাপাশি বর্তমানে রোজ ভ্যালির যে কোম্পানিগুলি চালু রয়েছে তাদের লাভ্যাংশের অর্থ নিয়মিত জমা পড়ছে ইডির কাছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর একবার টাকা ফেরতের প্রক্রিয়াটা শুরু হয়ে গেলে তা ধারাবাহিকভাবে চলবে বলে জানা যাচ্ছে। সকলের আমানতকারীর টাকাই ফেরত দেওয়া হবে ধীরে ধীরে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে একটি ওয়েবসাইট চালু হয়েছে। আমানতকারীরা তাদের টাকা ফেরতের জন্য আবেদন করতে পারছেন এই ওয়েবসাইটটি হলো www.rozevalleyadc.com। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আপনারাও যারা আমানতকারী রয়েছেন আবেদন করতে পারবেন, তাহলেই আপনারাও কিন্তু আপনাদের টাকাটা ফেরত পাবেন। অপরদিকে স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহার নিয়ে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখালো ইন্ডিয়া ব্লক। সংসদ ভবনের বাইরে বিক্ষোভ ইন্ডিয়া ব্লকের। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, এনসিপি সহ বাকি দলের সাংসদরা এদিনের বিক্ষোভে অংশ নেয়। স্বাস্থ্য বিমার ক্ষেত্রে 18% জিএসটি প্রত্যাহার নিয়ে এদিনের বিক্ষোভ হয়েছে। সংসদ ভবনের মকর দ্বারের কাছে বিক্ষোভ হয়। কর নিয়ে সন্ত্রাস করছে কেন্দ্রীয় সরকার, এই অভিযোগ তুলে ইন্ডিয়া ব্লকের সাংসদরা প্রতিবাদ করেছেন। এক্স স্যান্ডেলে রাহুল গান্ধী লিখেছেন, নরেন্দ্র মোদী সরকার স্বাস্থ্য বিমা থেকে 18% জিএসটি বসিয়ে 24,000 কোটি টাকা কর হিসেবে তুলে নিচ্ছে। এর ফলে স্বাস্থ্য ক্ষেত্রে ভবিষ্যতে যে আকাল দেখা দেবে তার সামনে পড়বে দেশবাসী। এছাড়া পশ্চিমবঙ্গের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে এ বিষয়ে চিঠি লিখে জানিয়েছেন অতি দ্রুত স্বাস্থ্য বিমার ওপর থেকে 18% জিএসটি তুলে নেওয়া হোক, না হলে বড়সড় আন্দোলনে নামবেন মমতা ব্যানার্জি বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। কেমন থাকবে আজকে বাংলার আবহাওয়া? আবহাওয়া দপ্তরের তরফ থেকে প্রাপ্ত লেটেস্ট ওয়েদার রিপোর্টটি আপনাদের কাছে সরাসরি পৌঁছে দিচ্ছি। শুরুতেই নজর রাখছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই চলবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। তবে আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে আজকে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। পরবর্তী 48 ঘন্টা জুড়ে উত্তরবঙ্গের এই 5টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই চলবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য দেয়নি আবহাওয়া দপ্তর।